নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। সেই লাজুক স্বল্পভাষী কিশোরটি আর নেই। এক সময় যার উপস্থিতি টের পাওয়া যেত না এই গৃহে, এখন গঙ্গানারায়ণ বলিষ্ঠকায় রাশভারী যুবা। তার গৌরবর্ণ মুখে শ্যামল কোমল গুম্ফদারি গজিয়েছে কিছু কিছু। তার গুম্ফটি যদিও এখনো সুবিন্যস্ত করার মতো স্বাস্থ্যবান হয়নি, তবু কারোর সঙ্গে মনোযোগ দিয়ে কথা বলার সময় সে তার নরম গুম্ফের এক প্রান্ত পাকাবার চেষ্টা করে যায়। সকালে কাছারি ঘরে সে নিজে উপস্থিত থেকে গোমস্তা কর্মচারীদের নানা প্রকার কাজের নির্দেশ দেন। তারপর আহারাদি সম্পন্ন করে সে তাদের 3টি হৌস পরিদর্শনে যায়। তার কোটের পকেটে একটা ঘড়ি থাকে। কোনোদিন সে 1 মিনিটও সময়ের ব্যত্যয় করে না। কোনো দিন সন্ধ্যাকালেও ব্যবসার কার্যের পরামর্শের জন্য বাড়িতে লোকজন আসে। তাদের সঙ্গে গঙ্গানারায়ণ অনেক রাত পর্যন্ত নিযুক্ত থাকে। বিদুশেখরও উপস্থিত থাকেন সেখানে, আর মাঝে মাঝেই তার সঙ্গে গঙ্গানারায়ণের তর্কদ্বন্দ্ব বেঁধে যায়। অবশ্য তার ভেতরে রোমান্টিক আবেগপ্রবণ মনটি এখনও রয়ে গেছে। এখনও সে বিরলে গ্রন্থপাঠ করতে করতে অশ্রু বিসর্জন করে। তার স্ত্রী লীলাবতী অধিকাংশ সময় থাকে পিত্রালয়ে। লীলাবতীর বালিকা স্বভাব আর ঘুচল না। বাবা মা ও পুতুল খেলার সঙ্গিনীদের ছেড়ে সে এখনও বেশি দিন থাকতে পারেন না। নানা ছুতো দেখিয়ে তো প্রায় বাগবাজারে বাপের বাড়ি চলে যায়। গঙ্গানারায়ণ অবশ্য এই জন্য কোনোদিনই আপত্তি জানায়নি। লীলাবতী সম্পর্কে তার মনে বিন্দুমাত্র আগ্রহ জাগেনি। নিজের কক্ষে একাকী গঙ্গানারায়ণ এক একদিন দ্বীপের আলোকে পুস্তক পাঠ করতে করতে সারা রাত্রি জেগে কাটিয়ে দেয়। ইদানিং সংস্কৃত সাহিত্য সম্পর্কে তার আগ্রহ জেগেছে। ইংরেজি কাব্যগুলির পাশাপাশি সে সংস্কৃত কাব্যগুলি মিলিয়ে মিলিয়ে পড়ে। তবে সংস্কৃত কাব্যগুলিতে শৃঙ্গার রসের বড় আধিক্য। পড়তে পড়তে তরুণ গঙ্গানারায়ণের কর্ণমূল আরক্ত হয়ে ওঠে। মাঝে মাঝে বই মুড়ে রেখে সে দীর্ঘশ্বাস ফেলতে থাকে। সেই সব গভীর নির্জন মধ্যরাত্রে বিন্দুবাসিনীর কথা তার মনে পড়ে যায়। তার অন্তরের মধ্যে সে যেন শুনতে পায় ঝড়ের গর্জন। সে প্রতিজ্ঞাবদ্ধ, বিন্দুবাসিনীর সঙ্গে তার আর কোনো দিন দেখা হবে না। প্রায় সকালে গঙ্গানারায়ণের ঘুম ভাঙে এক কচি সুরেলা কণ্ঠে সংস্কৃত স্তোত্রপাঠ শুনে। নবীন কুমারের বয়স এখন 8 বছর। সে জেগে ওঠে অতি প্রাতে এবং দ্বিতলের বারান্দায় ঘুরে ঘুরে উচ্চকণ্ঠে স্তোত্রপাঠ করে। আশ্চর্য এই বালকের স্মৃতিশক্তি। এতটুকু বয়সে সে মহাভারতের কঠিন কঠিন শ্লোক কণ্ঠস্থ করে ফেলেছে। তার মধ্যে দেখা গিয়েছে মেধা। বিম্ববতী নবীন কুমারকে চোখের আড়াল করতে চান না বলে এখনো নবীন কুমারকে কোনো বিদ্যালয়ে পাঠানো হয় না। কিন্তু গঙ্গানারায়ণ তার কনিষ্ঠ ভ্রাতার শিক্ষার জন্য ব্যবস্থার কোনো ত্রুটি করেননি। সংস্কৃত কলেজ ও হিন্দু কলেজ থেকে বাছাই করা 3 জন ছাত্রকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারা নবীন কুমারকে সংস্কৃত, ইংরেজি ও অঙ্ক শিক্ষা দেন। এছাড়া নবীন কুমারের সঙ্গীত প্রীতি লক্ষ্য করে একজন ওস্তাদজিকেও মাসোহারার বন্দোবস্তে রাখা হয়েছে বাড়িতে। তার কাছ থেকে নবীন কুমার কণ্ঠসঙ্গীতের তালিম নেবে। ভিখারি বৈরাগীদের গান শুনলেই নবীন কুমার ঠিক ঠিক শিখে নেয়। যেসব গানের কথার অর্থ তার একেবারেই বোঝার কথা নয়, সেগুলিও সে বেশ ভাব দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে গায়। মাঝে মাঝে সে তার মায়ের সামনে নানা প্রকার নাট্যরঙ্গও করে দেখায়। কোথা থেকে যে সে এসব শেখে কে জানে। নবীন কুমার তার দাদা গঙ্গানারায়ণকে বড় ভালোবাসে। নবীন কিছু নতুন পাঠ শিখলে সেটি তার দাদাকে শোনানো চায়। গঙ্গানারায়ণ ঘুম থেকে উঠেই নবীন কুমারকে নিজের ঘরে ডেকে আনে। আদর করে তাকে পাশে বসিয়ে নবীন কুমারের নবলব্ধ জ্ঞানের পরীক্ষা করে। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করে, গড মানে কি? নবীন বলে, ঈশ্বর। গঙ্গানারায়ণ আবার বলে, লর্ড। নবীন বলে, প্রভু। তারপর নবীন নিজে গড়গড় করে হাততালি দিতে দিতে বলে, আমি ফিলোজফার মানে জানি বিজ্ঞ লোক, আর প্লৌম্যান মানে চাষা। নবীনেতে আর গঙ্গানারায়ণের এই সখ্য বিদুশেখরের চক্ষুশূল। গঙ্গানারায়ণ বেয়াদপি শুরু করলেও বিদুশেখর জানেন
একদিন নবীন কুমারকে দিয়েই তিনি গৃহ থেকে গঙ্গানারায়ণকে উৎখাত করাবেন। এর জন্য প্রয়োজন শুধু অপেক্ষা। নবীন কুমার আরেকটু বড় হোক, তখন বিধুশেখর দেখবেন গঙ্গানারায়ণের দর্প কিভাবে ভাঙতে হয়। বিম্ববতী এক অপরাহ্নে ডেকে পাঠালেন গঙ্গানারায়ণকে। সকালবেলা বিম্ববতী যখন তার পোষা পাখিদের ছোলা খাওয়ান, তখন একবার গঙ্গানারায়ণের সঙ্গে তার দেখা হয়। গঙ্গানারায়ণ এসে জননীকে প্রণাম করে। দু একটি কুশল বাক্য বিনিময় হয় তখন। বৈষয়িক ব্যাপারে কোনো আলোচনা থাকলে দিনের অন্য সময় গঙ্গানারায়ণ নিজেই খবর পাঠিয়ে বিম্ববতীর কাছে যায়। অপরাহ্নে বিম্ববতী স্বয়ং যখন এত্তালা পাঠিয়েছেন, তখন নিশ্চয়ই কিছু গুরুতর ব্যাপার আছে। অবশ্য ব্যাপারটা তেমন কিছু গুরুতর নয়। গঙ্গানারায়ণ এসে মায়ের পদধূলি নিয়ে নতমস্তকে দাঁড়াবার পর বিম্ববতী বললেন, বাগবাজার থেকে তত্ত্ব এসেছে আজ, তুই শুনেছিস? গঙ্গানারায়ণ একটু বিমূঢ় বোধ করল। বাগবাজারে তার শ্বশুরালয়, তত্ত্ব সেখান থেকে এসেছে মনে হয়। কিন্তু এ কথা তাকে জানাবার কি আছে? তত্ত্ববাহিকারা বড় বড় পড়াতে নানা প্রকার জিনিস সাজিয়ে অন্দরমহলেই চলে আসে এবং গৃহকর্ত্রীর কাছ থেকে তারা দক্ষিণা পায়। এসব মেয়ে মহলের ব্যাপার, গঙ্গানারায়ণের মাথা ঘামাতে চায় না। গঙ্গানারায়ণ শুষ্ক কণ্ঠে বলল, ও। বিম্ববতী হেসে ফেলে বললেন, ও কি, তুই এর মর্ম বুঝলি নি? গঙ্গানারায়ণ বলল, তত্ত্বের আবার মর্ম কি মা? বিম্ববতী বললেন, পালা পার্বণ কিছু নেই, জামাই ষষ্ঠী নয়, তিল ষষ্ঠী নয়, সংক্রান্তি নয়, দুধিমুখ নয়, হঠাৎ অমনি অমনি তত্ত্ব পাঠালো, তুই এটাও বুঝিস না? গঙ্গানারায়ণ বলল, দেখো গে, ও বাড়িতে বোধ হয় কোনো ব্রত ট্রত আছে। না রে না, বেয়ানামায় ঠেস দিয়েছে। 6 মাস হয়ে গেল লীলাবতীকে আমরা ও বাড়ি থেকে আনিনি, তুই একবার খোঁজ নিতেও যাসনি, তাই তত্ত্ব পাঠিয়ে বেয়ান আমাদের মনে করিয়ে দিল। ও, আবারও একটা ব্যবস্থা কর। ওরা 12 মাথা তত্ত্ব পাঠিয়েছে, আমি কালই 16 মাথা পাঠাচ্ছি। জনার্দন আর দেবীপদকে বলেছি ভালো সন্দেশ আর 10 সেরি রুই মাছ জোগাড় করতে। তারপর পরশুদিন তুই গিয়ে লীলাকে নিয়ে আয় গে, যা। গঙ্গানারায়ণ উদাসীনভাবে বলল, আমি যে এখন বড়ই ব্যস্ত মা, আমি তো যেতে পারবো না, অন্য কারুকে পাঠিয়ে দাও। তা কি হয়? তোকে নিজে যেতে হয়। তুই একবারও শ্বশুর বাড়ি মুখো হতে চাস না কেন? আমার যেতে গেলে অনেক দেরি হবে, এ মাসে সময় হবে না। বিম্ববতী গঙ্গানারায়ণের পিঠে তার সস্নেহ হাতটি রেখে বলল, যা, একবারটি ঘুরে আয়। এই তো বাগবাজার, কতটুকুই বা রাস্তা। তোর শ্বশুর বাড়ি অত বড় মানি বংশ, তুই নিজে না গেলে তারা মেয়ে পাঠাবেই না। লীলাকে এত বেশি দিন বাপের বাড়ি ফেলে রাখা ভালো দেখায় না। তুই এই একটিবার যা, আর যেতে হবে না। পুরুষ মানুষের বেশি শ্বশুর বাড়ি না যাওয়াই ভালো। এই দেখ না, তোর বাবা বিয়ের পর সেই যে আমি এই ছিল, আর কোনোদিন বাপের বাড়ি চোখকে দেখিনি। আমায় যেতে দিলেন না, উনিও কখনো গেলেন না। অকস্মাৎ রামকমল সিংহের প্রসঙ্গ এসে পড়ায় বিম্ববতী চক্ষে আঁচল দিলেন। মায়ের অনুরোধ ঠেলতে পারল না গঙ্গানারায়ণ। বাগবাজার থেকে লীলাবতীকে নিয়ে আসতে হলো তাকে। এবার যেন সে লীলাবতী বেশ খানিকটা পরিবর্তন দেখতে পেল। এ কমাসে অনেকখানি লম্বা হয়ে গেছে লীলাবতী। মুখের চামড়ায় চিক্কণ ভাব এসেছে, হাত ও পায়ের গড়নে সুডল ভাব। বালিকা সুলভ চাপল্যের বদলে তার ব্যবহারে এখন লাজুকতাই বেশি। এর আগে লীলাবতীকে তেমনভাবে লক্ষ্য করার কোনো সুযোগই হয়নি গঙ্গানারায়ণের। লীলাবতীর সঙ্গে সারাদিন তার প্রায় দেখাই হয় না। রাত্রে যখন সে শুতে আসে ততক্ষণে লীলাবতী ঘুমে বিভোর। এবারও গঙ্গানারায়ণ তার স্ত্রী সম্পর্কে বিশেষ কোনো আগ্রহ বোধ করল না। মায়ের আদেশে স্ত্রীকে সে এনেছে, এখন মাই ওর ভার নেবেন। এক সকালে নবীন কুমার তার দাদার কাছে নালিশ জানাতে এলো। বড় বৌঠান পড়াশোনায় বড়ই অমনোযোগী, সে এত চেষ্টা করছে তবু বড় বৌঠান কিছুতেই পড়বে না। গঙ্গানারায়ণ কৌতুক বোধ করল। মাঝে মাঝে সে দেখেছে বটে যে বালক নবীন কুমার আরেকজন বালকের উপর গুরুমশাইগিরি করছে। এই বালকটি ভৃত্যমহলেরই কারো সন্তান।
তার ওপরে আসার ব্যাপারে অনেকবারই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু নবীন কুমার কান্নাকাটি করে প্রতিবারই ভেঙে দিয়েছে সেই নিষেধাজ্ঞা। নবীন কুমারের কোনো খেলার সঙ্গী নেই, মায়ের সঙ্গে ছাড়া কখনো সে বাড়ির বাইরে যেতে পারে না। সেই জন্য সে বালকটিকে সঙ্গী হিসেবে চায়। শেষ পর্যন্ত সেই বালকটিকে নবীন কুমারের নিজস্ব ভৃত্য করে নেওয়া হয়েছে। সেই ছেলেটি নবীন কুমারের সঙ্গে খেলে, তার হুকুম তামিল করে, আবার তার ছাত্র সেজেও বসে। পড়া না পারলে নবীন কুমারের হাতে সে মারও খায়। গঙ্গানয়ন জিজ্ঞেস করল, তুই বড় বৌঠানকেও পড়াতে শুরু করেছিস? বাহ, খুব ভালো কথা। তাহলে তো তার জন্য গুরুদক্ষিণার ব্যবস্থা করতে হয়। নবীন কুমার বলল, বড় বৌঠান আমার কথা শোনে না, খালি খালি হাসে, তুমি ওকে বকে দিও। গঙ্গানয়ন হাসতে হাসতে বলল, কেন হাসে কেন? খুব অন্যায়। নবীন কুমার বলল, বড় বৌঠানকে আমি কেতাব দিয়ে দিয়েছিলুম, তা ছিঁড়ে ফেলেছে। আমি মারতে গেলুম, অমনি মার কাছে গিয়ে নুকোলো। গঙ্গানয়ন হাসতে লাগলো খুব। সারাদিন নানা কাজের মধ্যে এই কথাগুলো ঘুরতে লাগলো গঙ্গানয়নের মাথায়। লীলাবতীকে সত্যি সত্যি পড়াশুনো শেখালে কেমন হয়? ধর্মপত্নীকে তো সে আর ফেলতে পারবে না, সারা জীবন এর সঙ্গেই কাটাতে হবে। যদি নিজের মতন তৈরি করে নেওয়া যায়, তবে লীলাবতী হয়তো একদিন তার যোগ্য সহধর্মিণী হয়ে উঠতে পারবে। খ্রিস্টান মেয়েরা আজকাল অনেকেই লেখাপড়া শেখে। লীলাবতীর জন্য একজন ইউরোপীয় মহিলাকে বাড়িতে এসে শিক্ষা দিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। গঙ্গানয়ন জানে যে তার মা বিম্ববতী এতে আপত্তি করবেন না, আর বিদুশেখর আপত্তি করলেই বা কি যাবে আসবে। বিদুশেখর বিন্দুবাসিনীর শিক্ষা মধ্যপথে বন্ধ করে দিয়েছিলেন। তখন গঙ্গানয়ন কোনো প্রতিকার করতে পারেনি, কিন্তু লীলাবতীর ক্ষেত্রে সেরকম কোনো বাধাই আসতে পারে না। গঙ্গানারায়ণ বিন্দুবাসিনীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিদুশেখর গুরুমশাইয়ের কাছে পড়া বন্ধ করে দিলেও সে নিজে গোপনে বিন্দুকে নিয়মিত পড়াবে। সে কথা রাখেনি গঙ্গানারায়ণ। তখন কলেজে বন্ধু বান্ধবের সংসর্গে উত্তেজনাকর জীবনযাত্রার মধ্যে কিছুকালের জন্য বিন্দুবাসিনীর কথা বিস্মৃত হয়ে গিয়েছিল একেবারে। সেই জন্য আজও গঙ্গানয়নের অনুশোচনা হয়। সেদিন রাত্রে আপন কক্ষে এসে গঙ্গানয়ন দেখল তার পত্নী লীলাবতী তখনও জেগে আছে। একটা কালো সিল্কের শাড়ি পরা, জরির কারুকার্য করা একটা কালো রঙের শাল গায়ে জড়ানো, খোপায় ও বাহুতে ফুলের অলংকার। শুধু জেগে থাকার জন্যই নয়, রাত্রে তার এই বিশেষ সাজসজ্জা দেখেও বিস্মিত হলেন গঙ্গানয়ন। এসব কি ব্যাপার? সংলগ্ন ছোট ঘরটিতে গিয়ে বস্ত্র পরিবর্তন করার পর এবার ফিরে এসে গঙ্গানয়ন দেখল লীলাবতীর দু চোখে জল। গঙ্গানয়ন জিজ্ঞেস করল, কি হয়েছে? মায়ের জন্য মন কেমন করছে? তাই রাত্রিরেই তুমি সেজে গুজে বসেছ সেখানে যাবার জন্য নাকি? লীলাবতী বলল, না। তবে? লীলাবতী উঠে এসে গঙ্গানয়নের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি আমার সঙ্গে কথা বলেন না কেন? বাপের বাড়িতে গেলেই আমার গঙ্গা জল জিজ্ঞাসা করে, হ্যালা তোর বর তোর সঙ্গে সারা রাত জেগে বকর বকর করে, তোর বর সোহাগ করে? গঙ্গানয়ন বলল, সারা রাত জেগে বকর বকর করব? আমি কি পাগল নাকি? লীলাবতী ওষ্ঠ ফুলিয়ে বলল, গঙ্গাজল বলে যে ওর বর নিজেও সারা রাত জাগে আর ওকেও জাগিয়ে রাখে। গঙ্গানয়ন বলল, তোমার গঙ্গাজলের বর নিশ্চয়ই তাহলে সারাদিন পড়ে পড়ে ঘুমোয়, নিষ্কর্মার ঢেকি। আমার সারাদিন অনেক কাজ করতে হয়। আমি বাপের বাড়ি গেলে ওরা যে হাসে আমায় নিয়ে। হাসুক। শোনো, নবীন তোমায় পড়াতে চায়, তুমি পড়ো না কেন? সে আমার কাছে নালিশ করছিল। ওইটুকু ছেলের মুখে পাকা পাকা কথা, ও যা বলে তাই আমি শুনবো নাকি? ও কি আমার গুরু ঠাকুর? বেশ তো, তুমি অন্য কারো কাছে পড়বে না? কেন? মেম সাহেব এসে তোমায় পড়াবে, একবার পড়তে শিখলে দেখবে কত কি জানা যায়, কত আনন্দ পাবে। না, আমার দরকার নেই। পড়ালেখা করলে মেয়ে মানুষের কপাল পুড়ে। বাজে কথা, এসব কে বলেছে তোমাকে? সবাই বলে। ওই তো সুহাসিনীর কপাল পুড়ল। ছি, অমন কথা বলতে নেই, ওসব নির্বোধের মতো কথা। আমার মাও বলেছে। এবার বাপের বাড়িতে গিয়ে তোমার মাকে বোঝাবে, তোমার কপাল পোড়া মানে তো আমার মরে যাওয়া।
তাই যদি হতো তাহলে আমি কি নিজে তোমাকে পড়াশোনার কথা বলতুম? সুহাসিনীর বড়দা তাকে লেখাপড়া শেখাতো। সুহাসিনীর স্বামী মারা গেছে কঠিন অসুখে। যারা লেখাপড়া শেখে না তাদেরও ওই অসুখ হয়, তারাও মারা যায়। শোনো, তোমাকে আমি একটা বই থেকে পড়ে শোনাচ্ছি। ওই কুলুঙ্গিতে যে 3টি বই রয়েছে তার সবের নিচের বইটা নিয়ে এসো তো। আপনি আনুন। গঙ্গানয়ন উচ্চ হাস্য করে বলল, কেন? বই ছুলেই তোমার কপাল পুড়ে যাবে নাকি? আমি ছুলে কোনো দোষ নেই। বইখানে নিয়ে এসে পাতা উল্টে এক জায়গায় থেমে গঙ্গানয়ন বলল, এই জায়গাটা শোনো। দুজন মেয়ে এখানে কথা বলছে। মনে করো তুমি আর তোমার গঙ্গা জল। দুজনে আলাপচারি করছে। শোনো, প্রথমে একজন প্রশ্ন করল, ওলো, এখন যে অনেক মেয়ে মানুষ লেখাপড়া করতে আরম্ভ করলো, এ কেমন ধারা? কালে কালে কতই হবে, ইহা তোমার মনে কেমন লাগে? তখন অন্যজন উত্তর দিচ্ছে, তবে মন দিয়ে শোনো দিদি, সাহেবরা ওই যে ব্যাপার আরম্ভ করিয়াছেন, এতেই বুঝি এতকালের পর আমার কপাল ফিরিয়াছে, এমন জ্ঞান হয়। কেন গো? সে সকল পুরুষের কাজ, তাতে আমাদের ভালো মন্দ কি? শুনলো, এতে আমাদের ভাগ্য বড় ভালো বোধ হইতেছে, কেননা এদেশে স্ত্রীলোকেরা লেখাপড়া করে না। এতে তারা প্রায়ই পশুর মতন অজ্ঞান থাকে, কেবল ঘরদ্বারের কাজকর্ম করিয়া কাল কাটায়। ভালো, লেখাপড়া শিখলে কি ঘরের কাজকর্ম করতে হয় না? স্ত্রীলোকের ঘরদোরের কাজ রাঁধা বাড়া ছেলেপিলে প্রতিপালন না করলে চলবে কেন? তাহা কি পুরুষ করিবে? না, পুরুষে করিবে কেন? স্ত্রীলোকেই করতে হয়। কিন্তু লেখাপড়াতে যদি কিছু জ্ঞান হয়, তবে ঘরের কাজকর্ম সারিয়া অবকাশ মতো 2 দণ্ডে লেখাপড়া নিয়ে মন থাকলে মন স্থির হয় এবং আপনার গণ্ডাও বুঝিয়া পুড়িয়া নিতে পারে। ভালো, একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কথায় বুঝিলাম যে লেখাপড়া আবশ্যক বটে, কিন্তু সেকালে স্ত্রীলোকেরা কহেন যে লেখাপড়া যদি স্ত্রীলোকে করে তবে সে বিধবা হয়। এ কি সত্য কথা? যদি এটা সত্য হয় তবে মেনে আমি পড়ব না, কিন্তু জানি ভাঙা কপাল যদি ভাঙে। না, সে কেবল কথার কথা, কারণ আমি আমার ঠাকুরানী দিদির ঠায় শুনেছি যে কোনো শাস্ত্রে মতো লেখা নেই যে মেয়ে মানুষ পড়লে রাড় হয়। কেবল গতস্বগা মাগিরা এ কথা সৃষ্টি করিয়া তিলে তিলে তাল করেছে। যদি তা হইতো তবে কত লোকের স্ত্রী বিদ্যার কথা পুরাণে শুনেছি, ও বড় বড় মানুষের স্ত্রীলোকেরা প্রায় সকলেই লেখাপড়া করে এমন শুনিতে পায়। সম্প্রতি সাক্ষাতে দেখো না কেন, বিবিরাও তো সাহেবের মতো লেখাপড়া জানে, তারা কেন রাড় হয় না? লীলাবতী বলল, থাক থাক, আমি আর শুনবো না। জানি এসব কথা কোনো ফিরিঙ্গি বা ম্লেচ্ছ লিখেছে, ওরা ওইসব বলে আমাদের জাত মারতে চায়। গঙ্গানয়ন বলল, ম্লেচ্ছ ফিরিঙ্গি নয়, এই বই গৌরমোহন বিদ্যালঙ্কার নামে এক খাঁটি ব্রাহ্মণ পণ্ডিতের লেখা। আরেকটু শুনো, দেখো। ভালো, যদি দোষ নাই তবে এতদিন এদেশের মেয়ে মানুষ কেন শেখে নেয়? শোনো, যখন স্ত্রীলোক মা বাপের বাড়িতে থাকে তখন তারা কেবল খেলাধুলো ও নাট্যরঙ্গ দেখে বেড়ায়। বাপ মাও লেখাপড়ার কথা কহেন না, কেবল কহেন যে ঘরের কাজকর্ম রাঁধা বাড়া না শিখলে পরের ঘরকন্যা কেমন করে চালাইবি। সংসারে কর্মে দেওয়া থোয়া শিখিলে শ্বশুরবাড়ির সুখ্যাতি হবে, নতুবা অখ্যাতির সীমা নাই, কিন্তু জ্ঞানের কথা কিছুই কহেন না। লীলাবতী বলল, আমি যখন ছোট ছিলুম তখন আমার বিয়ে হয়নি কো। আমার ভাই গুরুমশাইয়ের কাছে পড়তো, আমিও পাত্তারে নিয়ে তার পাশে বসেছিলাম। অমনি আমার পিসিমা এসে আমায় কান ধরে তুলে নিয়ে গেল আর বকে বকে বলল, মদ্দা ঢেডি চুরি, তুই বেটা ছেলের সমান হতে চাস? শেষে আমার মতন বেওয়া বিধবা মাগি হয়ে জীবন কাটাবি? সেই কথাগুলো স্মরণ এলে এখনো আমার বুক কাঁপে। গঙ্গানয়ন গম্ভীরভাবে বলল, তোমার বাপের বাড়ির কোনো নিয়ম বা কারোর কথা এখানে খাটবে না। আমি আগামী মাস থেকেই তোমার জন্য মাস্টারনি ঠিক করব। লীলাবতী ভয়ার্ত গলায় বলল, আমার যে মাথায় বুদ্ধি নেই, লেখাপড়ার শক্ত শক্ত জিনিস আমার মাথায় ঢুকবে না। গঙ্গানয়নের ইচ্ছে হলো হাতের বইখানা ছুঁড়ে ফেলে দেয়। এত অবোধকে সে কি করে মানুষ করবে? আর কোনো কথা না বলে বইখানি কুলুঙ্গিতে রেখে এসে সে শুয়ে পড়ল। খানিক পরে সে টের পেল লীলাবতী তার বুকের কাছে এসে তাকে জড়িয়ে ধরেছে।
এটা গঙ্গানয়নের নতুন অভিজ্ঞতা, এমন আগে ঘটেনি। সে ঘুমের ভান করে নিথর হয়ে রইল। লীলাবতী ফিসফিস করে বলল, আপনি ঘুমোচ্ছেন? আপনি রাগ করলেন? গঙ্গানয়ন কোনো উত্তর দিল না। লীলাবতী আবার বলল, আচ্ছা আমি পড়ব, আপনি নিজে পড়াবেন। মেম সাহেব দেখলেই আমার ভয় লাগে, আপনি পড়ালে আমার কোনো ভয় থাকবে না। গঙ্গানয়ন বলল, ঠিক আছে, এখন ঘুমো। আপনি আমায় একটুও সোহাগ করেন না। গঙ্গাজল বলছিল, তোমার গঙ্গাজল কি বলছিল তা কাল শুনবো, আজ ঘুমাও। গঙ্গাজল বলছিল, তোর বর তোকে মা করে দিতে চায় না, তোর বরকে বলবি। ছি, ওসব বাজে কথা আমি শুনতে চাই না। গঙ্গাজল মা হয়েছে, আমি মা হব না? সুহাসিনী মা হয়েছে, ক্ষেমাঙ্করী মা হয়েছে, দুর্গাময়ী মা হয়েছে, আমি হইনি। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, সবাই বলে তোর বর তোকে পীড়িতি করে না। ওসব কথা কাল শুনবো, আজ এখন ঘুমাও। আমার ঘুম পেয়েছে, কাল সকালে আমার অনেক কাজ। লীলাবতী গঙ্গানয়নকে আঁকড়ে ধরে তার বুকে মাথা ঘষতে ঘষতে একসময় ঘুমিয়েই পড়ল। সে রজস্বলা হবার পর নারীমহল তাকে নানা রকম শিক্ষা দিয়েছে পতিকে বশ করবার জন্য। বয়সের তুলনায় লীলাবতী এখনও বেশ সরল। সে অত শত বোঝে না। সে যথাসাধ্য চেষ্টা করে ঘুমিয়ে পড়ল। তার সখীরা বলেছিল, রাত্রে বর যখন প্রথম ঘরে আসবে তখন একটু সেজে গুজে কাঁদতে বসলে কেল্লা ফতে হয়ে যাবে। কিন্তু তার বর তো তার কান্নাকে কোনো মূল্যই দিল না। লীলাবতী ঘুমিয়ে পড়লেও গঙ্গানয়ন ঘুমোতে পারল না অনেকক্ষণ। চোখ থেকে ঘুম সম্পূর্ণ অন্তর্হিত হয়ে গেছে। সে কেবলই ছটফট করছে। কেন যে অস্থিরতা, তা সে নিজেই বুঝল না। এক সময় সে উঠে বসল। লীলাবতীর বাহুবন্ধন শিথিল হয়ে গেছে। গঙ্গানয়নকে ছেড়ে সে এখন চিত হয়ে শয়ান। তার নিদ্রাপ্লুত মুখখানিতে জানলা দিয়ে এসে পড়েছে শেষ শীতের স্বচ্ছ জ্যোৎস্না। লীলাবতীর গা থেকে সরে গেছে লেপ। গঙ্গানয়ন বিস্ময় ও মুগ্ধতা হঠাৎ পাল্লা দিতে শুরু করল। লীলাবতীর যে এত সুরূপা তা তো সে কোনোদিন জানেনি। অথবা কি এই জ্যোৎস্নার জন্যই তার মুখখানি এত অপরূপ দেখাচ্ছে? সে বিড়বিড় করে বলল, ও সি ডাথ টিচ দ্য টর্চেস টু বার্ন ব্রাইট। তারপর খুব সন্তর্পণে তার একটি হাত রাখল লীলাবতীর কপালে। তার মনে পড়ে যাচ্ছে তার পঠিত বিভিন্ন কাব্যের নারী বর্ণনা। লীলাবতীর একখানি হাত সে তার মুঠিতে তুলে নিয়ে আবার বলল, ইফ আই প্রোফেন উইথ মাই আনওয়ার্দিয়েস্ট হ্যান্ড দিস হোলি শ্রাইন, দ্য জেন্টেল সিন ইজ দিস। গঙ্গানয়ন যেন আর গঙ্গানয়ন নয়, সে এখন শেক্সপিয়ারের কোনো নাট্যকারের চরিত্র। রোমিও এরপর কি করেছিল? ও দেন ডিয়ার সেন্ট, let lips do what hands do, they pray. Grant thou lest faith turn to despair. গঙ্গানয়ন মুখ নিচু করে লীলাবতীর ওষ্ঠ চুম্বন করল। লীলাবতী ধর্মর করে জেগে উঠল। কে কে ওমা গো! গঙ্গানয়ন আচ্ছন্নভাবে বলে চলল, Sin from my lips, O trespass sweetly urged, give me my sin again. নাট্যের নির্দেশ মতো গঙ্গানয়ন আবার গাঢ়ভাবে চুম্বন করল লীলাবতীকে। লীলাবতী এবারে গলে গিয়ে বলল, কি ভালো লাগছে, আমার মাথা ঝিমঝিমিয়ে উঠল যেন। আমি গঙ্গাজলকে বলবো, আমার বড় আমার সোহাগ করে, শুধু তোর বর একলা করে না। গঙ্গানয়ন বলল, এখন কথা বলো না। তারপর সে লীলাবতীকে শুইয়ে দিয়ে এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। ইংরেজির বদলে এবার তার মনে পড়ল সংস্কৃত। সে আপন মনে বলতে লাগলো, তন্নি শ্যামা শিখরী দশনা পক্ষ বিম্বধরষ্টি, মধ্যে ক্ষমাচকিত হরণী প্রেক্ষণা নিম্ন নাভি, শ্রোণীভারা দলস গমনা স্তোক নম্রা স্তনাভ্যাং, যা তত্ত্ব স্যাদ যুবতী বিষয়ে সৃষ্টির আদ্যব্য ধাতু। লীলাবতী জিজ্ঞেস করল, আপনি কি বিয়ের মন্ত্র পড়ছেন? আমাদের তো কবেই বিয়ে হয়ে গেছে। গঙ্গানয়ন হেসে বলল, না, তুমি এসব বুঝবে না। একটু বুঝিয়ে বলুন না। সে তম্বি, সে শ্যামা, সুন্দর শিখরযুক্ত তার দাঁত, পাকা বিম্ব ফলের মতো তার ওষ্ঠ ও অধর, তার কোমর সরু,
তার দৃষ্টি হরিণীর মতো চঞ্চলা, গভীর তার নাভি, তার গতি নিতম্বে গুরুভারে শীতল, স্তনের ভারে সে সামান্য ঝুঁকে রয়েছে। তুমি এরকম যাকে দেখবে তোমার মনে হবে যুবতী সৃষ্টিতে সেই বিধাতার আদর্শ। কে লিখেছেন জানো? কালিদাস। তুমি কি এইরকমই? লীলাবতী বলল, কি জানি, সব কথার মানেই বুঝলাম না। গঙ্গানারায়ণ তখন বর্ণনা মতন লীলাবতীর দাঁত, ঠোঁট, স্তন, কোমর ও নাভিতে হাত দিয়ে বুঝিয়ে দিতে লাগলো, এটা এই, এটা এই, এটা এই। তারপর লীলাবতীর ঘন ঘন নিঃশ্বাসে আন্দোলিত বক্ষে নিজ হস্তে স্থাপন করে বলল, ঘটইত সুঘনে কুচযুগ গগনে মৃগমদ রুচি রুচিতে মনীষর মমলং স্থাপন তরকপটলং নখপদ শশীভূষতং। এরপর কুমার সম্ভবের বর্ণনা অনুযায়ী ঠিক মিলিয়ে মিলিয়ে গঙ্গানারায়ণ লীলাবতীর সমস্ত বস্ত্র উন্মোচিত করে রতিক্রিয়া শুরু করল। দুজনে এই ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ, কিন্তু আনন্দের যেন অবধি নেই। লীলাবতীর বেশি আনন্দ এই জন্যেই যেন সে এখন তার গঙ্গা জল ও অন্যান্য সখীদের সমপর্যায়ভুক্ত হয়ে গেল। তাদের কাছে এবার সে সগর্বে এই ঘটনা বর্ণনা দিতে পারবে বারবার, যেমন ওরা দেয়। উচ্ছ্বাসী লীলাবতী এইসব কথা গঙ্গানারায়ণকে শোনাতে যাচ্ছিল। গঙ্গানারায়ণ আকুলভাবে বলতে লাগলো, চুপ করো, চুপ করো, এখন কথা কইও না। এবং সেই পরম উৎসুক নারী শরীরকে সম্পূর্ণ গ্রহণ করার পর সে মনে মনে ভাবতে লাগলো, এ যেন লীলাবতী নয়, সে বিন্দুবাসিনীকেই ভোগ করছে। নমস্কার বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে আবার খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।